গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। হরিদা কোন গল্প শুনেছেন? উত্তর, বহুরূপী গল্প থেকে জানা যায় জগদীশবাবুর বাড়িতে এসেছিলেন হিমালয়ের গুহা থেকে এক সন্ন্যাসী, যার বয়স 1000 বছরের বেশি, যাকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু সোনার বোল লাগানো খড়ম এবং 100 টাকা প্রণামী দিয়েছিলেন। হরিদা বন্ধুদের কাছ থেকে এই গল্প শুনেছেন। বিদায় এবে দেহ বিধুমুখী। উদ্ধৃতাংশে বিধুমুখী কে? বিধুমুখী কথার অর্থ চাঁদের মতো স্নিগ্ধোজ্জ্বল মুখ যার। অভিষেক কবিতায় বর্ণিত ইন্দ্রজিতের স্ত্রীর রূপ সৌন্দর্য চাঁদের মতো স্নিগ্ধ উজ্জ্বল, তাই ইন্দ্রজিতের স্ত্রীকে বিধুমুখী বলা হয়েছে। মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? মাভৈ মাভৈ কথার আক্ষরিক অর্থ হল ভয় করো না, অর্থাৎ এগিয়ে চলার মন্ত্র। প্রলয় উল্লাস কবিতায় স্বাধীনতা দেশপ্রেমিকদের ভয় না করিয়ে এগিয়ে চলার জন্যই কবি মাভৈ মাভৈ উচ্চারণ করেছেন। দুজন বন্ধু নৌক আসার কথা ছিল। বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? পথের দাবি গল্প সূত্রে জানা যায় এনানজাং থেকে গিরিশ মহাপাত্রের দুজন বন্ধু নৌক আসার কথা ছিল। ওটা কি একটা বহুরূপী নাকি? প্রশ্নটি কাদের মনে জেগেছে? তাদের মনে এমন প্রশ্ন জেগেছে কেন? শহরে যারা নতুন এসেছে তাদের মনে এই প্রশ্ন জেগেছে। শহরে যারা নতুন এসেছে তারা 2 চোখ বড় বড় করে দেখেছে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে, কিন্তু দোকানদারের কথায় যখন তারা জানতে পারে বাইজি আসলে বহুরূপী হরিদা, তখন তাদের মনে এ প্রশ্ন জাগে। নাদিলা করবুর দল হেরে বীরবরে মহাগর্বে। করবুর দল শব্দের অর্থ কি? বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে। দত্তকুলোদ্ভব কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক কবিতা থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। করবুর দল কথার অর্থ হল রাক্ষস দল, অর্থাৎ লঙ্কার রাক্ষস সৈন্য। প্রিয়ানুজ বীরবাহুর মৃত্যুর সংবাদ এবং পিতার যুদ্ধ প্রস্তুতির কথা শুনে ইন্দ্রজিৎ প্রমোদোদ্যান থেকে স্বর্ণলঙ্কায় উপনীত হন। বীরবর তথা ইন্দ্রজিৎকে স্বদেশে প্রত্যাবর্তন করতে দেখে রাক্ষস সৈন্যরা উৎফুল্ল মনে উচ্চনাদে বীরবরকে অভিবাদন জানিয়ে নিজেদের মহানন্দের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। তোরা সব জয়ধ্বনি কর। কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত প্রলয় উল্লাস কবিতা থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। কালবৈশাখীর ঝড়ের মতো এসে পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার কেতন ওড়াতে পারবে এমন ক্ষমতাসম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের জন্য কবি সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। কবি দেখেছেন ইংরেজদের কবলে পরাধীন ভারতবর্ষ অন্যায়, অবিচার, বৈষম্য প্রভৃতি সামাজিক অসুন্দরে ভরে উঠেছে। এই সমস্ত পাপাচার সমাজ থেকে মুছে দেওয়ার ক্ষমতা প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের নেই। তাই কবি পরাধীন ভারতবাসীর চোখে আশার বাণী হিসাবে তুলে ধরেছেন ভয়ঙ্কর ক্ষমতা সম্পন্ন একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের স্বরূপ। তরুণ স্বাধীনতা সংগ্রামীরাই পারবে ভারতবর্ষের পুরাতন জরাজীর্ণ মনোভাবের মূলে কুঠারাঘাত করে স্বাধীনতার কেতন ওড়াতে। তাই কবি এই নবাগত স্বাধীনতা সংগ্রামীদের জন্য সমগ্র পরাধীন ভারতবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। কিন্তু ইহা যে কত বড় ভ্রম! কোন ভ্রমের কথা বলা হয়েছে? দরদী কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্প থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। পথের দাবি গল্পসূত্রে জানা যায় ভামো যাওয়ার সময় অপূর্ব ট্রেনের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার টিকিট কিনেছিল। ট্রেনের মধ্যে রাতের খাওয়া দাওয়া শেষ করে সে পরিতৃপ্ত মনে ঘুমোতে ঘুমোতে যাবে ভেবেছিল, অর্থাৎ অপূর্বর মনে ভরসা ছিল সে ফার্স্ট প্যাসেঞ্জার, তাই রাতে তার শান্তির ঘুম হয়তো কোনোভাবেই ব্যাঘাত ঘটবে না। কিন্তু সেই রাতেই পুলিশের লোক 3 বার তার ঘুমে ব্যাঘাত সৃষ্টি করেছিল। ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ঠিকানা বারবার জানতে চেয়েছিল। সেই রাত্রে ট্রেনের মধ্যে অপূর্ব শান্তির ঘুম ঘুমোতে পারেনি, অর্থাৎ অপূর্ব ট্রেনের মধ্যে যে সুন্দর শান্তির ঘুমের আশা করেছিল সেটাই ছিল অত্যন্ত ভুল বা ভ্রম। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। বহুরূপী গল্প অনুসারে উক্ত সন্ধ্যার চেহারা বর্ণনা করো। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। বহুরূপী গল্পসূত্রে জানা যায় যে বিশেষ সন্ধ্যায় এক জব্বর খেলা দেখানোর জন্য হরিদা বিরাগীর ছদ্মবেশ ধরে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত হয়েছিল। গল্পের মধ্যে উঠে এসেছে সেই সন্ধ্যার চমৎকার বর্ণনা। লেখকের দৃষ্টিকোণ থেকে
আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু উক্ত সন্ধ্যায় চাঁদ যেভাবে তার উজ্জ্বল স্নিগ্ধ জ্যোৎস্না নিয়ে হাজির হয়েছিল, এর আগে এমন কখনো দেখা যায়নি। উক্ত সন্ধ্যায় স্নিগ্ধ চাঁদের আলোয় শহরের পরিবেশ চতুর্দিক হয়ে উঠেছিল উজ্জ্বল আলোকময়। সেই উজ্জ্বলতার মধ্যে ছিল এক মোহময় স্নিগ্ধ শান্তি। সন্ধ্যাকালীন পরিবেশে এরকম স্নিগ্ধ শান্ত প্রকৃতির অনুভূতি ছিল শহরের মানুষদের কাছে বিরল। সেই সন্ধ্যায় ফুরফুরে বাতাস হাজির হয়েছিল এই স্নিগ্ধ পরিবেশকে আরও মনোরম করে তুলতে। স্নিগ্ধ চাঁদের আলো, ফুরফুরে বাতাস, এসবের মধ্যে জগদীশবাবুর বাড়ির বাগানের গাছেরাও হয়ে উঠেছিল ঝিরিঝিরি শব্দে কলরব মুখর। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে জ্বলছিল মস্ত বড় একটা আলো। এভাবেই উক্ত সন্ধ্যায় লেখকের চোখে ধরা পড়েছিল বড় চমৎকার এক সন্ধ্যার চেহারা। ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী। মহাবলীকে তিনি রুষ্ট কেন? অগ্নিহোত্রী কবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যের অন্তর্গত প্রথম স্বর্গ অভিষেক নামাঙ্কিত কাব্যাংশ থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। প্রশ্নোদ্ধৃত অংশে মহাবলী হলেন ত্রিভুবনজয়ী বীর শ্রেষ্ঠ মেঘনাদ তথা রাবণ পুত্র ইন্দ্রজিৎ। অভিষেক কবিতা সূত্রে জানা যায়, মেঘনাদ যখন প্রমোদ কাননে বিলাস কলায় মগ্ন, তখন সেখানে তার দাইমা প্রভাসার ছদ্মবেশে দেবী লক্ষ্মী তার সম্মুখে হাজির হয়ে জানিয়েছিলেন, বীরবাহু রামচন্দ্রের হাতে নিহত। রামচন্দ্রের সৈন্যরা লঙ্কাপুরী ঘিরে ফেলেছে। মহাশোকের রাক্ষসধিপতি সসৈন্যে যুদ্ধের আয়োজন করেছেন। ইন্দ্রজিৎ নিসারণের যুদ্ধে রামচন্দ্রকে নিহত করেছেন, অথচ মায়ের মুখে জানতে পারলেন রামচন্দ্র তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেছে এবং তার স্বদেশভূমিকে ঘিরে ফেলেছে। লঙ্কাপুরীর অবস্থা যখন এরকম সংকটাপন্ন, তখন ইন্দ্রজিৎ রয়েছেন বামাদল মাঝে। এ কথা ভাবতেই ইন্দ্রজিৎ আত্মধিক্কারে ক্রোধে কুসুমদাম ছিঁড়ে ফেলেন। প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে। কে আসছে? তার হাসির কারণ বিশ্লেষণ করো। প্রশ্নোদ্ধৃত অংশটুকু কাজী নজরুল ইসলাম রচিত প্রলয় উল্লাস কবিতা থেকে গৃহীত হয়েছে। আলোচ্য অংশে কবি মহাকালরূপী অত্যন্ত শক্তিশালী একদল নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের আশার কথা উল্লেখ করেছেন। ইংরেজ কবলিত পরাধীন ভারতবর্ষে কবি লক্ষ্য করেছিলেন চারিদিকে অসুন্দরের দাপাদাপি। কবি দেখেছিলেন মানুষের জীবন থেকে এই অসুন্দর মোচনে প্রাচীনপন্থী স্বাধীনতা সংগ্রামীদের কর্মপ্রয়াস ব্যর্থ। কবি বুঝতে পেরেছিলেন এই ব্যর্থতা থেকেই জন্ম নিচ্ছে এবং উঠে আসছে নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামী, যারা মহাকাল তথা শিবের মতো ক্ষমতাশালী। কবির দৃষ্টিকোণ থেকে এই নবাগত তরুণদের রূপ ধ্বংসকারী শিবের মতো। তারাই পারবে এই অবক্ষয়িত সমাজকে ধ্বংস করে নতুন সমাজ গড়তে। তারা ঝড়ের মতো এসে জীবনহারা অসুন্দরের বিনাশ করে আনন্দময় চিরসুন্দর প্রতিষ্ঠা করবে। তাই কবি এই ধ্বংসকারী নবাগত তরুণ স্বাধীনতা সংগ্রামীদের বিধ্বংসী রূপের মধ্যে লক্ষ্য করেছেন নতুন সৃষ্টি। নতুন সমাজ গঠনের জন্যই এই বিধ্বংসীদের মুখে ফুটে উঠেছে মধুর হাসি। বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে। বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে সে কথা বলেছে? আলোচ্য অংশটুকু অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি নামাঙ্কিত গল্প থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশের বক্তা অপূর্ব সহকর্মী রামদাস তলোয়ারকর। গল্পসূত্রে জানা যায়, পুলিশকর্তা নিমাইবাবু অপূর্বর আত্মীয় এবং তার বাবার বন্ধু। অপূর্বের বাবা একদিন নিমাইবাবুর চাকরি পাইয়ে দিয়েছিলেন। একথা শুনে রামদাস বলেন, তাহলে আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল, কারণ আত্মীয় সম্পর্কে রূপ মন্তব্য করা শোভা পায় না। অপূর্ব তলোয়ারকরের মুখের দিকে তাকিয়ে কথার অর্থ বুঝতে পেরে বলেন, আমি তাকে কাকা বলি। আমাদের তিনি আত্মীয়, শোভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আমার আপনার। অপূর্বের এই সমস্ত কথার পরিপ্রেক্ষিতে রামদাস তাকে সতর্ক করে প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন, কারণ তিনি জানেন পরাধীন বাংলার বুকে দাঁড়িয়ে প্রকাশ্যে রাজবিদ্রোহীদের সমর্থন করলে অপূর্বকে ভবিষ্যতে বড় বিপদের মুখোমুখি হতে হবে। এজন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। ক্ষিতিশৃঙ্গ কীভাবে কনির চরিত্র এবং গোয়ার রোগ তৈরিতে সচেষ্ট হয়েছিলেন। বিশিষ্ট ক্রীড়াসাহিত্যিক মতিনন্দী রচিত কনি উপন্যাস থেকে আলোচ্য অংশটুকু গৃহীত হয়েছে। কনির প্রতিভাকে জহুরি দৃষ্টি দিয়ে চিনতে পেরে ক্ষিতিশৃঙ্গ তার সুশৃঙ্খল প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন।
কনিকে শ্রেষ্ঠ সাঁতারু হিসাবে গড়ে তুলতে ক্ষিতীশ স্নেহমমতার সঙ্গে প্রয়োজনে শাসন করেছেন। কনির খাদ্য প্রশিক্ষণের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এমনকি প্রজাপতিতে একটি কাজের ব্যবস্থাও করে দিয়েছিলেন। সর্বোপরি ঘন্টার পর ঘন্টা কনিকে দিয়ে অক্লান্ত পরিশ্রম করিয়েছিলেন। দুঃসময়ে কনিকে মোটিভেট করেছেন। আবার একাধিকবার কনির আবদারও পূরণ করেছেন। কনির জেদ, গোয়ার রোগ, আক্রোশ, প্রতিহিংসা পরায়ণতা এসবগুলোকে তার চ্যাম্পিয়ন হওয়ার অনুঘটক হিসাবে সুকৌশলে কাজে লাগিয়েছেন ক্ষিতীশ সিংহ। বঞ্চনা এবং পরাজয়ের আক্রোশগুলোকে কনির বুকের মধ্যে পুষে রাখিয়েছিলেন তিনি। হিয়ামিত্রের নাম ও মিয়ার অপমান ইত্যাদি বারবার কনিকে মনে করিয়ে দিয়ে কনিকে বিস্ফোরিত করার চেষ্টা করেছিলেন। কনির জীবনে প্রত্যেকটা লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনাকে ক্ষিতীশ সিংহ কনিকে বারবার মনে করিয়ে দিয়ে তার হৃদয়ে প্রতিশোধের এক বহ্নি শিখা প্রজ্বলন করেছিলেন। এভাবেই ক্ষিতীশ সিংহ কাঁচা সোনাকে আগুনে পুড়িয়ে এবং পিটিয়ে পাকা সোনায় পরিণত করেছিলেন। কনির সুপ্ত প্রতিভাকে বিকশিত করেছিলেন, যা পরবর্তীতে কনির গলায় তুলে দিয়েছিল বিজয় মাল্য। খিদ্দা, এবার আমরা খাবো কি? উদ্ধৃতির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবন যন্ত্রণার বা জীবনযাত্রার পরিচয় দাও। বিশিষ্ট ক্রীড়াসাহিত্যিক মতিনন্দী রচিত কনি উপন্যাসের প্রধান চরিত্র হল কনি ওরফে কনক চাপা পাল। পরিবারের একমাত্র উপার্জনের উৎস কনির দাদা কমলের দুরারোগ্য ব্যাধিতে আকস্মিক মৃত্যুর কারণে তাদের গোটা পরিবার অথই জলে গিয়ে পড়ে। সহোদরের মৃত্যু শোকের ছায়া ছাপিয়ে হতদরিদ্র কনির কণ্ঠে ধ্বনিত হয় আগামী দিনের অন্ন সংস্থানের চিন্তা। কনি উপন্যাস সূত্রে আমরা জানতে পারি, জ্ঞান হওয়ার পর থেকেই কনির সংগ্রাম শুরু হয় দারিদ্রতার সঙ্গে। কনি শ্যামপুকুর বস্তির এক হতদরিদ্র পরিবারের পিতৃহীন সন্তান। যক্ষারোগে আক্রান্ত পিতাকে সে হারিয়েছে সেই শৈশবেই। পিতার মৃত্যুর পর দাদা কমল তাদের সংসারের হাল ধরেছিল। একটা গ্যারেজে সামান্য 150 টাকা মাইনেতে কাজ করে, আর সেই সামান্য আয়েই ভাই বোনের মুখে অন্ন তুলে দেয়। তাদের ঘরের সাধারণ আসবাবপত্রগুলিতেও দারিদ্রতার ছাপ প্রবলভাবে স্পষ্ট। কনিদের ঘরের জানলার নিচেই রয়েছে অস্বাস্থ্যকর পাকে ভরা নর্দমা। এক কথায় বলতে গেলে কনির জীবন ছিল যন্ত্রণা আর অভাবের মোড়কে মোড়া এক অনবদ্য উপাখ্যান। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।